আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাসে ঘরে এবং বাইরে যে যেখানে বসে আমাদের প্যান ভিশন টেলিভিশনের স্ট্রিট শো চলতি পথে দেখছেন, সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। দর্শক, আজকে আমি আছি ঢাকা শহরের খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা মেরুল বাড্ডায়। আজকে সারাদিন মেরুল বাড্ডায় থাকবো, ঘুরবো ফিরবো, এখানকার স্থানীয় মানুষের সাথে আড্ডা দেব এবং কিঞ্চিত খেলাধুলাও করব। আর এর পাশাপাশি জেনে নেব আমাদের বাড্ডা এলাকা সম্বন্ধে, আমাদের এখানকার স্থানীয় মানুষজন কি বলেন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম আঙ্কেল, একটু কথা বলি আঙ্কেল। এই এলাকার নাম তো বাড্ডা, এই এলাকার নাম বাড্ডা কেন? বাড্ডায় যে এলাকায় আড্ডা বেশি তো ওই জন্য বাড্ডা নাম। বাড্ডায় যে এলাকায় আড্ডা বেশি তো ওই জন্য বাড্ডা নাম। হ্যাঁ, বাড্ডা এলাকার নামকরণ কিভাবে হয়েছে বলে আপনি মনে করেন? আমি এটা পরিপূর্ণভাবে জানি না। ভাই, এই এলাকার নাম কেন বাড্ডা হয়েছে? বাড্ডা একটা গাছ ছিল, তখন গুলশানও হয় নাই, গুলশান লেকও হয় নাই, আচ্ছা। এই কারণে এটার নাম বাড্ডা হয়েছে। আসসালামু আলাইকুম কাকা, এই এলাকার নাম বাড্ডা কেন? বাড্ডা হ্যাঁ। আচ্ছা, এই এলাকার নাম কেন বাড্ডা হলো? এটা বাড্ডা হইলো, বাড্ডা ধরেন এটা বাড্ডার ভিতরে পড়ছে রামপুরা ব্রিজের এই পার। আপনি এই এলাকায় কত বছর ধরে আছেন? আছি 50 বছর। 50 বছর ধরে এই এলাকায় আছেন। আচ্ছা, এই এলাকার নাম তো হচ্ছে গিয়ে বাড্ডা, এই এলাকার নাম বাড্ডা কেন? সেটা আমি বলতে পারবো না। এটা আমার জানা নেই। আসলে আমার এখানে বয়সটা বেশি দিন না, 3.5 থেকে 4 বছর। হ্যাঁ, এখানে বাড্ডার নামটা কীভাবে হয়েছে এটা কিন্তু আমরাও জানি না। এটা তো হয়তো পূর্বপুরুষরা কোনো না কারো কোনো ব্যক্তির বা কোনো স্থানের নামে রাখতে পারে, মেরুল বাড্ডা এরকম হইতে পারে। এটা বলতে পারবো না। বাড্ডার ইতিহাস জানা নাই। আচ্ছা, বাড্ডা নামকরণ হওয়ার পেছনে কোনো ঘটনা বা কোনো গল্প আছে কিনা? গল্প বাড্ডা মেরুল এর মধ্যে মনে করেন আছে, এনে মনে কিছু বসতি আছিল বুঝছেন। বাড্ডা, এই যে বাড্ডা বিশাল, এর মধ্যে 1 থেকে 1,500 লোক আছে। বাড্ডা এই যে মেরুল, এই জন্যই এই জায়গার নাম তুলছে মেরুল বাড্ডা। দর্শক, আমরা এতক্ষণ ধরে চেষ্টা করেছি বাড্ডা এলাকার ভিতরে ঘুরে ঘুরে সেখানকার মানুষজনের কাছ থেকে জানার জন্য আসলে বাড্ডা নামকরণের ইতিহাসটা কোথা থেকে এসেছে। অনেকে অনেক কিছু বলেছেন, কিন্তু আমরা এবার চলে যাব ইতিহাস থেকে জানতে আসলে বাড্ডা এলাকা নামকরণ করার কারণটা কী ছিল। চলুন ইতিহাস থেকে ঘুরে আসি। ঢাকা শহরের ব্যস্ততম এবং সুপরিচিত একটি এলাকা বাড্ডা। প্রতিদিন লাখো মানুষের পদচারণায় মুখরিত থাকে এই জনপদ। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই বাড্ডা নামের পেছনে লুকিয়ে আছে শত বছরের পুরনো এক রোমাঞ্চকর ইতিহাস? আজ আমরা জানব কিভাবে বুড়িগঙ্গা আর বালু নদীর মধ্যবর্তী এই অঞ্চলের নাম বাড্ডা হলো। বাড্ডা নামের উৎপত্তি নিয়ে মূলত 2টি ভিন্ন ও জনপ্রিয় প্রচলিত মতবাদ রয়েছে। প্রথম মতবাদটি মোঘল আমল এবং পর্তুগিজ জলদস্যুদের সাথে সম্পর্কিত। একসময় ঢাকার চারপাশের নদীগুলোতে মগ ও পর্তুগিজ জলদস্যুদের ব্যাপক উপদ্রব ছিল। তারা সাধারণ মানুষের ধন সম্পদ লুট করত এবং নারী ও শিশুদের বন্দী করে নিয়ে যেত। জনশ্রুতি আছে, এই জলদস্যুদের হাত থেকে এলাকাকে রক্ষা করতে তৎকালীন শাসকেরা এখানে একটি শক্তিশালী ফাঁড়ি বা ঘাঁটি তৈরি করেছিলেন। ফার্সি বা স্থানীয় ভাষায় এই ধরনের সুরক্ষিত ঘাঁটি বা বাঁধাকে বলা হতো বাড্ডা বা বাঁধ। সেই প্রতিরক্ষামূলক বাঁধ বা ঘাঁটি থেকেই কালক্রমে এই এলাকার নাম হয় বাড্ডা। এবার আসা যাক দ্বিতীয় এবং সবচেয়ে লোকপ্রিয় মতবাদটিতে। ব্রিটিশ আমলে এই অঞ্চলটি ছিল নিচু জলাভূমি, বিল এবং ঘন জঙ্গলে ঘেরা। প্রবীণদের মতে এই বনে তখন প্রচুর বুনো হাঁস এবং বিভিন্ন প্রজাতির পাখি বাস করত। স্থানীয় ভাষায় এক ধরনের বড় জাতের বুনো হাঁসকে বলা হতো বাড্ডি বা বাড্ডা হাঁস। শীতকালে দূর দূরান্ত থেকে শিকারীরা এখানে আসতেন এবং এই বিশেষ হাঁস শিকার করতেন। শিকারীদের মুখে মুখে এই অঞ্চলটি বাড্ডা হাঁসের এলাকা হিসেবে পরিচিতি পায়। সময়ের বিবর্তনে হাঁস শব্দটি হারিয়ে যায় এবং শুধু বাড্ডা নামটিই স্থায়ী রূপ লাভ করে। একসময়কার সেই হাওর, জঙ্গল আর বুনো হাঁসের চারণভূমি আজ আর চেনার উপায় নেই। কালের আবর্তে এবং নগরায়নের ছোঁয়ায় বাড্ডা এখন ঢাকার অন্যতম প্রধান বাণিজ্যিক ও আবাসিক এলাকা। মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা কিংবা মেরুল বাড্ডা সব মিলিয়ে এটি এখন এক বিশাল জনপদ। হাতির ঝিল প্রকল্পের পর এই এলাকার
যোগাযোগ ও সৌন্দর্যে এসেছে এক অভূতপূর্ব পরিবর্তন। শত বছরের ইতিহাস আর আধুনিকতার এক দারুণ মিশ্রণ এই বাড্ডা। বনহাসের আবাসভূমি থেকে আজকের এই ব্যস্ত তিলোত্তমা নগরী হয়ে ওঠার গল্পটি সত্যি দারুণ। পরের বার আপনি যখন বাড্ডার প্রগতি সরণি দিয়ে হেঁটে যাবেন, তখন নিশ্চয়ই আপনার মনে পড়বে এর পিছনে লুকিয়ে থাকা সেই জলদস্যুদের ঘাঁটি কিংবা ডানা ঝাপটানো বনহাসের দল। দর্শক, এতক্ষণ ধরে বাড্ডা এলাকার ভিতরে ঘোরাঘুরি করছিলাম, যে ভাবছিলাম যে আর কি ইন্টারেস্টিং করা যায়। মাথায় আইডিয়া চলে এসছে, এবার গোলক ধাঁধায় বাড্ডা এলাকার মানুষজনকে ফেলতে হবে। তার মানে হচ্ছে কি এবার ধাঁধার পালা। এবার মানুষজনকে ধাঁধা জিজ্ঞেস করব, আমাদের চলতি পথে স্ট্রিট শো এর রেগুলার সেগমেন্ট। তো চলে যাই, দেখি মানুষজনকে কতটা ধাঁধার চক্করে ফেলা যায়। চলেন আমার সাথে। আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করছি, যদি বলতে পারেন না তাহলে আপনার জন্য পুরস্কার আছে। একটা লোক খুব বৃষ্টিতে ভিজেছে, তার সাথে কোনো ছাতা নেই, কোনো ক্যাপ নেই, কোনো কিছু নেই, কিন্তু তার একটা চুলও ভিজলো না, কেন? একটা লোক চুল বেচতেছে, ক্যাপ নেই, মনে আসতেছে না। প্রচন্ড বৃষ্টি পড়ছে, একজন মানুষ বৃষ্টিতে ভিজছেন, লোকটার মাথায় কোনো ছাতা নাই, কোনো ক্যাপ নাই, কিন্তু তার একটা চুলও ভিজলো না, সেটা কেন? রেইনকোট পরা ছিল সে? না, কোনো কিছুই ছিল না, সে ভিতরে ছিল, সাদা আর মাথার উপরে কোনো শেল্টার ছিল। বৃষ্টিতে ভিজেছে। সরি ব্যাপার। বুঝতে পারছেন দর্শক, ধাঁধাটা কি পরিমাণের কঠিন। এই পর্যন্ত অনেকজনকে জিজ্ঞেস করেছি কিন্তু কেউ পারছে না। আমরা আসলে খুঁজছি কে আসলে, কার মাথায় আসলে এত বুদ্ধি আছে যে কিনা ধাঁধার উত্তর চুটকিতেই দিয়ে দিবে। ভাই, আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করতাম, যদি উত্তর দিতে পারেন একদম ইনস্ট্যান্ট প্রাইস। জিজ্ঞেস করব? হ্যাঁ, সহজভাবেই বলছি। আচ্ছা, ধরেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একজন মানুষ বৃষ্টিতে ভিজছেন, তার গায়ে কোনো রেইনকোট নেই, ছাতা নেই, ক্যাপ নেই, টুপি নেই, কোনো কিছুই নেই, কিন্তু তিনি বৃষ্টিতে, তার কোনো চুল ভিজে নাই। হ্যাঁ, কেন তো ভিজে না? এক কারণে এই উত্তরটা তো ভিজে নাই কেন? ভিজে না কেন? চুল তো ভিজে না। হ্যাঁ, চুল ভিজে নাই কেন? উত্তর দিতে পারবো না তো। ধরেন যে এখন তো বৃষ্টির সিজন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারপাশে, একজন মানুষ বৃষ্টিতে ভিজছেন, পুরো ভিজে পুরো একাকার, তার মাথায় কোনো ছাতা নেই, কোনো টুপি নেই, কোনো ক্যাপ নেই, কিন্তু তার কোনো চুল ভিজে নাই, এটা কেন? তার মাথায় তো কোনো চুল নেই, সে নেড়েছিল। পাইছি। অবশেষে দর্শক পেয়ে গেছে আমাদের ধাঁধার বিজয়ীকে। ভাই, আপনার নামটা প্লিজ? মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। আচ্ছা, আপনার জন্য রয়েছে আমাদের প্যান ভিশন টিভির পক্ষ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার। আমরা একটু গিফটটা হচ্ছে গিয়ে হ্যান্ড ওভার করে দিব। দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের ধাঁধার বিজয়ীকে। ভাই যথেষ্ট ব্রেন স্ট্রমিং করেছেন বোঝা যাচ্ছে, যার কারণে একবারই ধাঁধার উত্তরটা দিয়ে দিতে পেরেছেন। যাই হোক, আমাদের প্যান ভিশন টিভির পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা গিফট। আচ্ছা, ধাঁধা যে খেলেন আপনার কেমন লাগছে আসলে? হ্যাঁ, অনেক ভালো লাগছে আর কি, হুট করে কোনো মানে পরিকল্পনা ছাড়াই আপনারা সবাই ওটা নিয়েছেন। দর্শক, আমাদের চলতি পথে স্ট্রিট শো এর এই পর্যায়ে যে সেগমেন্টটি রয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা সেগমেন্ট। এটা হচ্ছে কি আমিও পারি। এখন আমিও কি পারি, আসলে আমাদের সারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রতিভা। আমরা আমিও পারি এই সেগমেন্টের মাধ্যমে আমরা সেটাই চেষ্টা করব, মানে প্রতিভাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব। আর আমার সাথে যাবেন আপনারাও, চলেন খুঁজে দেখি প্রতিভা। আসসালামু আলাইকুম ভাই, আমরা এসেছি প্যান ভিশন টিভির পক্ষ থেকে। আমরা মানুষের প্রতিভাগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। এখন আপনি আমাকে জাস্ট বলেন যে আপনি আসলে কি পারেন, কি প্রতিভা আছে আপনার? আমি বলতে পারবো না। দর্শক, ভাইটি যথেষ্ট লজ্জা পাচ্ছেন, আমরা ভাইটিকে আপাতত ছেড়ে দিই, আমরা একটু অন্যদিকে দেখি। লেটস গো। দর্শক, চলতি পথে প্রতিভা খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত। আরেকজনকে পেয়েছি, ওনাকে জিজ্ঞেস করি উনি আসলে কি পারেন। আঙ্কেল, কি পারেন আপনি? আমি এই ভ্যান গাড়ির চাকা টাল ভাঙতে পারি। আচ্ছা ভাইজান, আপনি কি পারেন আসলে? আমি সাইকেলের কাজ করতে পারি ভাইয়া। সাইকেলের কাজ করতে পারেন, এটাও একটা প্রতিভা। গান টান পারেন? না, আমি গান পারি, আমি কাজ করতে পারি। কাজ যত দিবেন, যত প্রকার সাইকেল আছে দিবেন, আমি কাজ করতে পারবো। হে রাসূল, তোমাকে না পেলে হারাবো দুকুল। হে রাসূল, তোমাকে না পেলে হারাবো দুকুল। কোরআনের হরফে নেই কোনো ভুল, কোরআনের হরফে নেই কোনো ভুল। তোমাকে না পেলে
হারাবো দুকুল। কার প্রেমে মজিয়া রইলা রে বন্ধু, কার প্রেমে মজিয়া রইলা, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি মনে রে বন্ধু, নাই কি তোমার মনে। দর্শক, এইবারে আমাদের অনুষ্ঠানের খুবই স্পেশাল একটা পার্ট, এটা হচ্ছে গিয়ে গেম সেগমেন্ট। এই গেম সেগমেন্ট আমরা যেটা করব, আমাদের এখানে আমাদের কয়েকজন ভাই বসে আছেন, আমরা এবার তাদের হাতে ধরিয়ে দেব হচ্ছে গিয়ে লটকন। আমরা দেখব তারা 30 সেকেন্ডের ভিতরে কে কতগুলো লটকন খেয়ে শেষ করতে পারেন, এবং 30 সেকেন্ডের ভিতরে যে সর্বোচ্চ শেষ করতে পারবে তার জন্য রয়েছে একটা স্পেশাল গিফট। তো চলে আসুন গেমটা খেলে ফেলি। ভাই, আমরা হচ্ছে গিয়ে আপনাদের সাথে এখন একটা ছোট্ট একটা গেম খেলবো। এটা হচ্ছে গিয়ে লটকন তো সবারই পছন্দ, তাই না? আচ্ছা, সবাইকে হচ্ছে গিয়ে আমি লটকন দিয়ে দিব। আপনাদের হাতে সময় থাকবে মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভিতরে আমরা দেখব কে কতগুলো লটকন খেয়ে শেষ করতে পারে, এবং যে সর্বোচ্চ খেয়ে শেষ করতে পারবে তার জন্য রয়েছে একটা স্পেশাল গিফট। আপনারা রেডি? দর্শক, এখন শুরু হচ্ছে গিয়ে লটকন যুদ্ধ। তাহলে আমরা শুরু করছি। 5 4 3 2 1 0 গো, স্টার্ট। সময় শুরু হয়ে গেছে, ঘড়ির কাঁটা ঘুরছে খুব দ্রুত। অলরেডি আমাদের লটকন খাওয়া চলছে, আর এইটা ও মাই গড মাশাআল্লাহ। এই যে এক ভাই লটকন ছিলে খাওয়ার চেষ্টা করছেন, একজনের অলরেডি কয়টা শেষ? 1 2 3 4, 4টা বাকি আছেন। আর একজনের অলরেডি বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে, এবং আমাদের মনে হচ্ছে আমরা প্রতিযোগী, আমরা হচ্ছে গিয়ে বিজয়ী পেয়ে গেছি মনে হচ্ছে, এবং আমরা প্রথম বিজয়ী পেয়ে গেছি। আমাদের দ্বিতীয় বিজয়ী হচ্ছেন গিয়ে ভাই, আপনার কয়টা আছে হাতে? 1টা 2টা 3টা। আর আপনার হাতে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের লটকন যুদ্ধের বিজয়ী ভাইকে। আমরা এবার তার হাতে তুলে দিচ্ছি আমাদের প্যান ভিশন টিভির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। ভাই, এটা হচ্ছে গিয়ে আপনাদের গিফট। আপনার আসলে কেমন লেগেছে গেমটি খেলে? ভালো লেগেছে ইনশাল্লাহ। আপনার বাড়ি কোথায়, থাকেন কোথায় আপনি? পটুয়াখালী সদর, আমি এখানে আফতাবনগরে থাকি। প্যান ভিশন টেলিভিশনের সাথে সবসময় থাকবেন এবং দোয়া করবেন আমাদের। ইনশাল্লাহ। দর্শক, চলতে চলতে চলে এসেছি আমাদের স্ট্রিট শো চলতি পথে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। আজকে বিদায় নিয়ে নিব, কিন্তু ফিরে আসবো আবারও। ফিরে আসবো বাংলাদেশের আনাচে কানাচে অথবা ঢাকা শহরের বিভিন্ন পথে প্রান্তরের মানুষের খোঁজ খবর নিয়ে, মানুষের জীবন জীবিকা নিয়ে, মানুষের গল্প নিয়ে। চলতি পথে অনুষ্ঠান থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। আর আজকে সারাদিন ছিলাম হচ্ছে গিয়ে আমরা বাড্ডাতে। বাড্ডা এলাকার মানুষের চালচলন, মানুষের জীবনধারা এবং বাড্ডা এলাকা সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকে অনুষ্ঠান থেকে আমি রেজাউল ইসলাম রাজীব। আসসালামু আলাইকুম।